পরবর্তী সময়ে 1895 সালে 27শে মার্চ প্রথম কলকাতা গেজেটে মার্টিন রেলপথের কথা ঘোষণা করা হয়। কুমিরমারা থেকে কৃষ্ণরামপুর। সেই নামটা আছে জোনাই লোকাল। আমরা জোনাই লোকালে আসতাম, কিন্তু শিয়াখালা পর্যন্তই যাবে। ট্রেনের নাম জোনাই লোকাল। আচ্ছা, ঘট 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 করে ট্রেনেতে সব রড থেকে উঠতো তো বাসের মতন, তা লেগে সেই প্যাসেঞ্জার গুলো সব মনে পড়ে আছে। আমি নমস্কার, চলন্তিকায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা একটুখানি অন্যরকম। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ দেশ, ঠিক সেই সময় 1850-1860 স্বদেশী আন্দোলন এবং তার সঙ্গে সশস্ত্র বিপ্লব বাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায়। ঠিক তখনই ব্রিটিশ সরকারের মনে হয়েছিল যে ফোর্স ডিপ্লয়মেন্ট করার জন্য খুব দ্রুততার সঙ্গে ফোর্স ডিপ্লয়মেন্ট না করতে পারলে তাহলে স্বাধীনতার জন্য যে সশস্ত্র বিপ্লব, সেই বিপ্লবকে কোনোভাবেই রোখা যাবে না। পরবর্তীকালে আরো অনেক কিছুর জন্য, বিশেষ করে পণ্য পরিবহন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য ব্রিটিশ সরকার ঠিক করলেন যে বিভিন্ন জায়গায় রেলপথ দরকার, যাতে দ্রুততার সঙ্গে ফোর্স সহ পরিবহন এবং মানুষের যাতায়াত ঘটতে পারে। তাই শুরু হলো ন্যারো গেজ লাইনের মার্টিন ট্রেন। এখন আমরা মার্টিন ট্রেনটাকে মার্টিন সাহেবের নাম অনুযায়ী বললেও 1889 খ্রিস্টাব্দের 12ই জুন হাওড়া ডিস্ট্রিক্ট বোর্ডের সঙ্গে প্রথম এই মার্টিন রেল সংক্রান্ত যে চুক্তি, সেটা হয় ওয়ালস, লোভেট অ্যান্ড কোম্পানির মধ্যে। পরবর্তী সময়ে ঠিক 1 বছর পরে সেই চুক্তি এগ্রিমেন্ট যখন নতুন ভাবে আবার রিনিউ করা হয়, তখন কিন্তু চলে আসে মার্টিন সাহেবের নাম, এবং তখন হাওড়া ডিস্ট্রিক্ট বোর্ডের সঙ্গে সেই চুক্তির পুনর্নবীকরণ বা রিনিউ সেটা করেন মার্টিন সাহেব, এবং সেই থেকে নাম হয় মার্টিন রেল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মোট 7টি এই মার্টিন রেল দেখতে পাওয়া যায়। তার মধ্যে বাংলায় মূলত 3টি জায়গা, সেটা হচ্ছে হাওড়া আমতা, হাওড়া শিয়াখালা এবং বারাসাত বসিরহাট। অন্য 2টি প্রদেশ, একটি বিহার এবং উত্তরপ্রদেশ, সেখানেও কিছু কিছু জায়গায় মার্টিন রেল চালু হয়েছিল। এখন 1889 প্রথম সূচনা, মানে যেটা জানালাম এগ্রিমেন্ট। পরবর্তী সময়ে 1895 সালের 27শে মার্চ প্রথম কলকাতা গেজেটে মার্টিন রেলপথের কথা ঘোষণা করা হয়। তারপর 1897 নভেম্বর মাসে মার্টিন রেল চলে হাওড়া থেকে আমাদের আমতা এবং শিয়াখালার বুকে। তো আমতা এবং শিয়াখালার মধ্যে আমরা মূলত আজকে হাওড়া শিয়াখালা নিয়ে আলোচনা করব, এবং আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে পেয়েছি যিনি অর্থাৎ মার্টিন রেল এই যে 1897 সালের নভেম্বর মাস থেকে শুরু হলো এবং 1970 সালের 30শে অক্টোবর মার্টিন রেল পাকাপাকি ভাবে বন্ধ হলো আমাদের হাওড়া শিয়াখালা। যদিও ভারতবর্ষের আরো অনেক জায়গায়, মূলত উত্তরপ্রদেশ, বিহার, সেখানে কিন্তু বন্ধ হয়েছে আরো বেশ কিছুদিন পরে, 1980-81 সাল নাগাদ। কিন্তু আমাদের এখানে বন্ধ হয়ে যায়, হাওড়া শিয়াখালা মূলত বন্ধ হয়ে যায় 1970 সালের অক্টোবর মাসে। এবং এই 1970 সালের যে অক্টোবর মাসে যেটা বন্ধ হয়ে গেল, সেই জায়গাটা আপনারা পাবেন
যে আমি এমন একজন মানুষের সঙ্গে আলোচনা করব যিনি দীর্ঘদিন এই মার্টিন রেল ধরে হাওড়াতে তার কর্মসূত্রে পেশায় শ্রমজীবী মানুষ, কলকারখানায় কাজ করতে যেতেন এবং শেষ দিন পর্যন্ত এই মার্টিন রেল চলেছেন। এবং তিনি আর কেউ নয়, তিনি আমাদের চণ্ডীতলারই বাসিন্দা অজিত ঘোষ বাবু। আমি আজকে এখানে পেয়েছি অজিত ঘোষ বাবুকে। অজিত ঘোষ বাবু নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি কতগুলো প্রশ্ন করবো আপনাকে বা আপনার থেকে জানতে চাইবো, সবটাই যে আমরা জানি তা নয়। এই মার্টিন রেল চালু হলো, হাওড়া তেলকল ঘাট থেকে চালু হলো, এবং আমরা ইতিহাস ঘেটে যতটুকু আমরা জানতে পেরেছি হাওড়া তেলকল ঘাট, যেটা এখন আপনার হাওড়া মিউজিয়াম বা বার্ন স্ট্যান্ডার্ড যেখানে কোম্পানি ছিল, বারেন কোম্পানি, একদম। তো সেখানেতে আপনার আমরা প্রথমে দেখলাম যে ওখান থেকে চালু হলো, কিন্তু 1939 সাল পর্যন্ত আপনার ফিয়াখালা টু হাওড়া তেলকল ঘাট। 1939 সালের পরে প্রথম তিনটে, অর্থাৎ হাওড়া তেলকল ঘাট, তারপরে হচ্ছে হাওড়া ময়দান, তারপরে হচ্ছে বেলিয়াস পার্ক, তারপর বাটরা বলে একটা শর্ট স্টেশন ছিল যেখানে গাড়ি জাস্ট দাঁড়াতো, তারপর দাসনগর, কদমতলা, তারপর দাসনগর। তো সেই জায়গাতে আপনার 1939 সালে বন্ধ হয়ে গেল। 1939 সাল থেকে কদমতলা, তারপর স্টেশন দাসনগর, তার অনেক পরে যদিও তৈরি হয়েছে আপনার সিটিআই স্টেশন, যেটা সিটিআই কলেজ হওয়ার পর বোধ হয়। তারপর আপনার একেবারে সোজা কোনা হয়ে এদিকে যখন ঢুকে পড়ছে, কোনা দাসনগর থেকেই দুটো লাইন বেরিয়ে যেত, একটা চলে যেত আমতার দিকে আর একটা চলে আসতো আমাদের এদিকে শিয়াখালার দিকে। এবার আপনাকে একটু জিজ্ঞাসা করবো, ঠিক স্টেশন গুলো ওখান থেকে কোথায় কোথায় ছিল? মানে কোনা অব্দি আমরা এসে গেলাম, কোনার পরের স্টেশনের নাম কি? একসরার পরবর্তী স্টেশন ছিল চাপরাইলের পরে যে স্টেশন সেটা হচ্ছে জগদীশপুর বলুঘাটি। দুটো নাম ছিল, জগদীশপুর বলুঘাটি, দুটো নাম ছিল একটা স্টেশনে। দুটো নাম কেন ছিল? দুটো নাম, ওই দিকটা বলুঘাটি, এই দিকটা জগদীশপুর, দুইজনে খুব গন্ডগোল হয়, তখন রেল কোম্পানি দুটো নামই দিয়ে দিয়েছে। জায়গাটার নাম জগদীশপুর, জগদীশপুরের নামও দেওয়া আছে, বুলঘাটি নামও দেওয়া আছে, জগদীশপুরের নামও দেওয়া আছে, বুলঘাটির নামও দেওয়া আছে, সাইনবোর্ডে ওইটাই দেওয়া আছে। তারপর একদম চলে আসছে আমাদের রামকৃষ্ণ বাটির পর তাহলে কালীপুরে এখনো আমরা বোর্ড দেখতে, কালীপুরের বোর্ড এখনো আছে, এবং হলুদ ঘরটাও আছে, হলুদ স্টেশন ঘরটাও আছে, হলুদ রঙের উপর কালো কালিতে লেখা কালীপুর বোর্ড, এবং সেটা কিন্তু সিমেন্টে। এখন আমরা স্টেশনে যেরকম দেখি লোহার উপরে হলুদ রং করে দেওয়া হচ্ছে, লোহার প্লেট, দুদিকে দুটো বড় থাম্বা আছে, সেখানে কালো কালিতে লেখা। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, এখন তিনটে নাম আমরা দেখতে পাই, মানে তিনটে ল্যাঙ্গুয়েজে দেখতে পাই। আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলায় পাই, হিন্দিতে পাই আর ইংরেজিতে পাই। কিন্তু আমি একটা জিনিস দেখলাম মার্টিন রেলে, সেখানে কিন্তু দুটো ভাষায় লেখা থাকতো, একটা বাংলা, একটা ইংরেজি। তখন কিন্তু হিন্দি ভাষী লোক তো ছিল হাওড়ায়। হিন্দি ভাষী লোক থাকলে কি হবে? আমাদের রাষ্ট্রীয় ভাষা, ইন্দিরা গান্ধী হিন্দি ভাষা চালু করেছে রাষ্ট্রীয় ভাষা, আগে ছিল সংস্কৃত রাষ্ট্রীয় ভাষা। আমাদের রাষ্ট্রীয় ভাষা বলে কোনো ভাষা নেই, আমরা জানি। যতগুলো ভাষা রয়েছে আমাদের 21টা ভাষাকেই যতদূর জানি আমরা, আমাদের সমান মর্যাদা দেওয়া আছে। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, কারণ ভারতবর্ষের অনেকটা জায়গায় হিন্দি ভাষীদের বাস, সেখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ওটা হিন্দিতে ব্যবহার করি। আমার বক্তব্য হচ্ছে এখন হিন্দি রয়েছে, ঠিক আছে, তখন কিন্তু হিন্দি ছিল না। তখন যেহেতু ব্রিটিশ, তারা ইংরেজ, তাদের ভাষা ইংরাজিতে ছিল, আর যেহেতু বাংলার উপরে হচ্ছে সেহেতু বাংলায় ছিল। হয়তো বিহারে যে রেলপথ গুলো তৈরি হয়েছিল সেখানে হয়তো তাদের হিন্দি বা অন্য কোনো ভাষা থাকতে পারে। আচ্ছা, এবার কালীপুর দিয়ে আমরা ঢুকে পড়লাম, কালীপুর এবং চণ্ডীতলায় সাইনবোর্ড এখনো আছে, চণ্ডীতলা সাইনবোর্ডও পাশের বাজারে 17 নম্বর বাস স্ট্যান্ডে এখনো রয়েছে। ওইখানে ডবল লাইন ছিল, ক্রসিং লাইন, ওইখানে ট্রেন জল নিত, এবং ট্রেনটা কালীপুর থেকে, এই হাওড়া থেকে গেলে জগদীশপুরের পরে ওইখানে গিয়ে একটা ট্রেন দাঁড়িয়ে থাকবে, ওই দিক থেকে গাড়িটা এসে দাঁড়িয়ে থাকবে, এই দিক থেকে গাড়িটা গিয়ে ক্রসিং হলে তবে আসবে। সিঙ্গেল লাইন। আমরা যখন আমাদের এই ব্রড গেজ লাইন তারকেশ্বর ছিল, তখনও আমরা বিভিন্ন জায়গায় এরকম ক্রসিং, যেমন হরিপালে ছিল, ওই রকমই ছিল। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন
জগদীশপুর থেকে আপনার জগদীশপুর স্টেশন যেখানে ছিল, হ্যাঁ। আর তারপর আপনার রামকৃষ্ণবাটি যেখানে স্টেশন ছিল, হ্যাঁ। এই দুটো স্টেশন কাছাকাছি। কাছাকাছি না, বেশ দূরত্ব ছিল। কাছাকাছি ছিল কালীপুর থেকে চণ্ডীতলা। এটা কেন? হ্যাঁ, এটা কেন? যেখানে লোকালিটি ছিল সেইখানে স্টেশন গুলো হয়তো না, বলতে পারবো। কালীপুর থেকে চণ্ডীতলা স্টেশনের দূরত্ব, মানে কালীপুরে যে জায়গাতে আপনার এখনো পর্যন্ত ওই সাইন বোর্ডটা রয়েছে, হ্যাঁ, কালীপুর হ্যাঁ। স্টেশন বলে লেখা রয়েছে, হ্যাঁ, আর চণ্ডীতলার যে জায়গাতে ৭ নম্বর বাস স্ট্যান্ড, হ্যাঁ, মাছের বাজার বসে, হ্যাঁ। তো ওইখানে এখন দেখতে পাচ্ছি যে ওইটা রয়েছে। হুম। এখন বক্তব্য হচ্ছে যে এটা তো খুব কাছাকাছি, মানে ৬০০ মিটারের হ্যাঁ, মধ্যে, কাছাকাছি, ১ কিলোমিটারও বোধ হয় হবে না। কাছাকাছি কাছাকাছি। কাছাকাছি স্টেশন। আর একটা কাছাকাছি ছিল কুমিরমোড়া থেকে কৃষ্ণরামপুর, কুমিরমোড়া কৃষ্ণরাম একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এই চণ্ডীতলার পরের স্টেশন ছিল কুমিরমোড়া, কুমিরমোড়া, কলাছড়া। 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 আপনি যেখান থেকে ট্রেন, আমি কলাছড়ায় ট্রেনে উঠতাম। আপনি আর যেখান থেকে চণ্ডীতলা ট্রেনে আমাদের হাট বাজার সবকিছু চণ্ডীতলাতে করতে আসতে হতো, কলাছড়ায় কিচ্ছু ছিল আচ্ছা, না। আমি বলছি এরকম কোনোদিন হয়েছে কে? যে হাট বাজার করেছেন, হাতে প্রচুর ব্যাগ রয়েছে, হ্যাঁ। মাটির রেল যাচ্ছে, আপনার তো মান্থলি টিকিট কাটা, যাই উঠে এত ভারী জিনিস বইবো না বাড়িতে নিয়ে, অনেকক্ষণ অন্তর অন্তর ট্রেন ৪ ঘন্টা অন্তর, তার আগে হেঁটে কলাছড়ায় পৌঁছে যাব। আচ্ছা, হেঁটে পৌঁছে যাব। আর সাইডের রাস্তা মাটির রাস্তা ছিল, হ্যাঁ, মাটির রাস্তা ছিল। মাটির রাস্তা ছিল, খালি গরুর গাড়ি চলতো, বাস লরি তো ছিলই না, বাস চলতো না। গরুর গাড়ি চলা মানে তো রাস্তার অবস্থা খুব খারাপ খুব হয়ে যায়। খারাপ, এক কোমর করে সব চাকার দাগ ছিল। আমরা জ্যাঠামশাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে চণ্ডীতলায় আসতাম মাঝে মাঝে, ওই পুজোর সময় জামা প্যান্ট কিনবে চণ্ডীতলা হাট থেকে। তখন এরকম দোকান ছিল না, এখন কলাছড়াতে পাওয়া যাবে, পাড়ায় পাড়ায় খুঁজছে, ওসব ছিল না। আচ্ছা, হাটে এলে পুজোর সময় আমাদের একটা করে প্যান্ট, একটা করে জামা কিনে দেবে। সব চণ্ডীতলা আসতে হবে, সব মাল। না, আমি বলছি আপনি তো ট্রেনে চড়েছেন বহুবার, হ্যাঁ, প্যাসেঞ্জারই করেছেন, প্যাসেঞ্জারই করেছেন, ডেলি প্যাসেঞ্জার ছিলেন। 65 সালে কাজে লেগেছি হাফ টিকিট কেটে মাটিং রেলে। 12 বছর বয়স হয়ে গেলে হাফ টিকিট শেষ। তা আমার 15 বছর বয়স, 65 সালে কাজে লেগেছি। কাজে লাগলে হাফ টিকিট দিল না। হ্যাঁ, ওই কোনো লোককে ধরে একটা হাফ টিকিট, তখন তো ফটো থাকতো না, পয়সা দিয়ে দিলাম 4 টাকা 90 পয়সা, ও হাফ টিকিটটা আমার নাম করে কেটে এনে দিল। তারপরে ওই কিছুদিন হওয়ার পর যখন বড় হয়ে গেছি, তখন আর হাফ টিকিট, ফুল টিকিট ছাড়া দেবে না, তখন ওই ফুল টিকিট নিয়ে ওই 10 টাকা 80 পয়সা ভাড়া ছিল কলাছড়া থেকে, মাসে মান্থলি টিকিট, ওইটা দিয়ে ওই তখনই ট্রেনে আসতাম। আচ্ছা, ট্রেন গিয়ে শিয়াখালায় থামতো, ওদিকে গিয়ে শিয়াখালা। আমরা একটা যেটা দেখতে পেলাম যে এই শিয়াখালা এবং মশাট মাঝখানে একটা সুচিয়া স্টেশন, কিন্তু সুচিয়াতে কোনো সাইনবোর্ড ছিল না, সব গাড়ি দাঁড়াতো না, খালি ছানা উঠতো প্রচুর সুচিয়ায়। ওইখানে গাড়ি এমনি মধ্যিখানে দাঁড়িয়ে যেত, সব ট্রেন দাঁড়াতো না। এই যে আপনার পণ্য পরিবহনের কথা বলা রয়েছে, হ্যাঁ, তাহলে মূলত ছানা প্রচুর পরিমাণে যেত এখান থেকে। হ্যাঁ, ওদিকে আসতো। আমাদের চণ্ডীতলাতে দুটো মালগাড়ির ছোট কম্পার্টমেন্ট কেটে দেখতো, হাটে যখন মাল হতো, হাটবারে মাথায় করে সব আমার জ্যাঠামশাই ওরা সব মালগুলো নিয়ে গিয়ে ওই চণ্ডীতলা স্টেশনে মালগাড়িতে লোড করে দিত, কম্পার্টমেন্ট কাটা থাকতো। এবার যখন শিয়াখালার দিক থেকে কোনো গাড়ি এলো, হ্যাঁ, সেই গাড়ি এসে গাড়ি দাঁড়িয়ে রইলো, ইঞ্জিন কেটে গিয়ে সেই মালগাড়িগুলো জুড়ে নিয়ে গিয়ে ওর পিছনে জুড়ে তারপরে আবার ট্রেন ছাড়তো। সেই মাল যেত হাওড়ার ময়দানে, মানে সবজিও যেত, সব সবজি হইতে যেত, গিয়ে ওইখান থেকে মাল, হ্যাঁ, ওই কদমতলা বাজার, সালকিয়া বাজার, ওইসব তখন যেত। এই আমাদের এখন এই যে ব্রডগেজ লাইন তৈরি হওয়ার পর, এই যে পণ্য পরিবহনের জন্য এই যে ভেন্ডার কম্পার্টমেন্ট বা ভেন্ডারের টিকিটের মূল্য অনেকটা বেশি, এইগুলো কি ছিল? মানে এই মানে তখন এই আপনারা বলছেন 10 টাকা 70 পয়সা না 20 পয়সায় আপনাদের একটা মান্থলি টিকিট হয়েছে। এই যে ভেন্ডার, মানে যেখানে এই বিভিন্ন ভেন্ডাররা তাদের মালগাড়িতে ওরকম ভেন্ডার ছিল না কম্পার্টমেন্টে, সে বড় হল মতন, এরকম তারা ফাঁকা, এরকম তারা ওপরটা খালি, ওইতে দুটো ছোট ছোট কম্পার্টমেন্ট মাল তুলে লোড করে দিত। বাজরাগুলো, ওই ছাওয়াও নেই আর কিচ্ছু নেই। বাজরাগুলো, হ্যাঁ, বাজরাগুলো এক্সট্রা পয়সা লাগতো না? ওটা ওরা বলতে পারবে। আচ্ছা, নিশ্চয়ই ওর ভেন্ডারের টিকিট ছিল, নাহলে কদমতলায় মাল যাবে কি করে? তখন তো রোডে লরি চলতো না, এরকম ছোট ছোট অনেক গাড়ি হয়েছে, এখন এসব তো ছিল না। আমরা তো বহুকাল থেকে শুনে আসছি যে হাওড়াতে ফুলের বাজার,
হাওড়া ওখানে জগন্নাথ ঘাটে। এরকম, হ্যাঁ জগন্নাথ ঘাট, এরকম ফুলও কি আসতো ওখান থেকে? মাটিং রেলে আসতো না, আমরা কখনো শুনিনি। মার্টিন রেলে আসতো না, না? ওই মাল যারা কিনবে তারা ডানকুনি নামবে, ডানকুনি নেবে, হেঁটে কালীপুরে আসবে, কালীপুরে এসে ট্রেন চাপবে। সেটা তো বটব্রিজ হবার পর। ও লাইন অনেকদিন আগে চালু হয়েছে, আমাদের অনেক আগে। মাটিং এর আগে হয়েছে কিনা জানি না, না মাটিং এর হয়নি, মার্টিন এর আগে না, মাটিং এর পরে। পরে। কিন্তু ওই লাইনের লোক যারা সব রেলওয়ে চাকরি করতো, ওই কালীপুরে নেবে আর হেঁটে গিয়ে ডানকুনিতে গিয়ে ট্রেন চেপে রেলওয়ে কাজে যেত। আচ্ছা, এটা আমরা দেখেছি। ও মার্টিন রেলে চেপে কালীপুরে নামতো? কালীপুরে নামবে, যেমন মোসাট, সিয়াখালা, আমাদের কলাছড়ার লোক সব ট্রেনে চাপলো, আচ্ছা। চেপে কালীপুরে নামলো, নেবে আবার ওইখান থেকে ওইটুকুনি হেঁটে গিয়ে ওই বটগেজ লাইনে ডানকুনি চেপে আবার ওই ধারে যাবে। না, এটা শুধু এখানে না, আমি যদি রেলের ইতিহাস বলি, এটা আপনার অন্য জায়গাতেও ছিল। সেটা ছিল যেমন যেমন বর্ধমান থেকে একটা ন্যারো গেট ছিল, কাটোয়া যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ডিজেল ফেটের ওই দিক থেকে গাড়িটা বেরিয়ে যেত। হ্যাঁ। যাই হোক, এইটা একটা জিনিস। আর একটা জিনিস একটুখানি আপনাকে বলবো, জিজ্ঞাসা করবো, ছানার গাড়ি সব প্রতিদিন একটা করে থাকতো, কখন থাকতো? একটা কি দুটো, সব গাড়িতেই উঠতে দুপুর বেলা, দুটোর গাড়ি ছানার গাড়ি, সব সময় যেত না। আচ্ছা, একটাই গাড়ি, সেই গাড়ি দাঁড়াবে, ছানা তৈরি করে দুপুরবেলা নিয়ে গিয়ে ওই মাটিং স্টেশনে দাঁড়াবে, সেইখান থেকে সব দোকানে দোকানে ওরা যেত আর কি। স্টেশন বলতে সেখানে স্টেশন, কিন্তু সেখানে তো কোনো প্ল্যাটফর্ম, ছানার জন্য গাড়িটা দাঁড়াবে ওখানে। আর তখন Special? একটা উঁচু, হ্যাঁ, আর উঁচু প্ল্যাটফর্ম ছিল না, সব ধাপ ছিল, পাদানি, কাঠের পাদানি। হ্যাঁ পাদানিতে পা দিয়ে সব ট্রেনে উঠবে আর কি। আচ্ছা, আর একটা মার্টিন রেল সম্বন্ধে খুব মানে হাসির কথা, মানে বিভিন্ন জায়গায় শুনেছি, হ্যাঁ। যে ধরুন কারোর মার্টিন ট্রেন ধরে যাচ্ছে, কারোর বাথরুম পেয়ে গেল, সে ট্রেন থামলো না, হ্যাঁ। সে বাথরুম করে বা জল খেয়ে আবার গাড়িতে উঠে যেতে পারতো, এত না, ধীর গতিতে যেত। কম্পার্টমেন্ট ছিল, এই একটা বাথরুম ছিল। তা এটা একটা কথার কথা, হ্যাঁ। যে কারো জল তেষ্টা পেলে, জল পাওয়া যাবে না। হ্যাঁ জল তেষ্টা পেলে, মানে এত ধীর গতিতে গাড়ি যেত। এবং গাড়ি তো যেত একটা একদম বাড়ির আনাজ কানাজের মধ্যে দিয়ে যেত। একদম চাল থেকে যেত কাছাকাছি, চাল থেকে যেত। তো ওই মানে ধরুন কেউ ভাত খাচ্ছেন, হ্যাঁ, তো মা বললো এই ট্রেন এসে গেছে, তো সে ট্রেন ধরে, ট্রেন বেরিয়ে যাচ্ছে, সে ভাত খাওয়া কমপ্লিট করে একটু দৌড়ে গিয়ে ট্রেনে উঠে বললো। রানিং ওটা যেত তো, এত সব জায়গায় নয়, আচ্ছা, স্টেশন থেকে একটু ছেড়ে, নাহলে ফাঁকা রাস্তা যেমন জোরে টাম চলে, আপনি ধর্মতলা থেকে যেমন সেই রেস খেলা কালীঘাট যাচ্ছে, জোরে টাম চলে, ওরকম জোরে গাড়ি যেত। আচ্ছা, উঠতে পারবেন না, আচ্ছা, একদম উঠতে পারবেন না। নামতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও কেউ পারবে না ওসব জায়গায় নামতে। ওই স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় হয়তো কোনো জায়গায় শীতকালেতে হয়তো খুব শিশির পড়েছে, তখন স্লিপ মারবে, হ্যাঁ, ওই আস্তে 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 এলবে, ওই সঙ্গে সঙ্গে ড্রাইভারের কাছ থেকে ফায়ারম্যান নেবে, যে কয়লা ছুঁড়ে দিত ওকে ফায়ারম্যান বলে, সে নেবে ওই কিছু ঘেঁস বালি নিয়ে এরকম লাইনে একটু 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 করে ফেলতে ফেলতে চলে গেল, হ্যাঁ, তবে ওইটা স্লিপ করাটা কমবে, ধক 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 করে আস্তে আস্তে এরকম অনেকক্ষণ চলতো। ওটা শিশির পড়লে, কুয়াশা পড়লে বেশি হয়। আর একটা বিশেষ ধরনের বাঁশি ছিল, কু করে একটা হ্যাঁ, সে অনেক দূর থেকে শোনা যেত। শোনা যেত। হ্যাঁ, আর হয়তো ধরুন আমার একটা মামাতো ভাই ওইখানে কলাছড়াতে, হ্যাঁ, তাদের গরিব লোক, হয়তো কলাছড়া স্টেশনে যেখানে দাঁড়িয়ে দেওয়া, তখন গায়ে যেতাম চুপ করে, ফিরে বলে কয়লা নেবো, দিয়ে হয়তো চারা। এইটা আমি বলি, এটা আপনাকে থামাচ্ছি, আমি একটু বলে নিই। এটা আমি শুনেছি যে অনেক সময় এরকম হতো যে ওই ফায়ারম্যানকে ম্যানেজ করে, হ্যাঁ, ওই 3 বেলচে 4 বেলচা কয়লা পয়সা অনুযায়ী নিচে ফেলে দিত। হ্যাঁ, ওরা স্টেশনে যাই গাড়িটা দাঁড়াবে, কলাছড়া স্টেশনে দাঁড়াতো, আমরা যেটা দেখেছি আর কি নিজে চোখে, ওখানে 4 আনা পয়সা ড্রাইভারের হাতে দিয়ে দিল, ও দুজন করে থাকতো তো, ড্রাইভারের হাতে দিয়ে দিল, কিছুটা কয়লা ফেলে দিল, কিছুটা আগে গিয়ে ওই মালেদা হয়তো এখান থেকে তালপুয়া, এখান থেকে বেশ খানিকটা দূরে, হয়তো একটুখানি আগে গিয়ে ট্রেনটা ছেড়ে বেশি দূরে গেলে হবে না, সেইখানে 2 বেলচা কয়লা ফেলে দিল, এরা সব পয়সা দিয়ে আগে হেঁটে চলে গেল, গিয়ে সেই কয়লাগুলো কুড়িয়ে নিয়ে, হ্যাঁ, ওই বস্তায় করে ওই বাড়ি চলে আসে। আচ্ছা, তো আরেকটা জিনিস শুনেছি, সেটা তো আমি শেষ করবো, আর কয়েকটা কথা বলে, সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ওই অনেক সময় গাড়ির কয়লা শেষ হয়ে যেত। গাড়ির কয়লা ছেড়ে যেত মাঝে, ওটা আমি চোখে দেখিনি, শুনেছি, গাড়ি মায়ের রাস্তায় কয়লা পুড়ে গেল, অন্য গোলা থেকে কয়লা নিয়ে কিনে নিয়ে ড্রাইভাররা গাড়িতে দিয়ে, তবে তো স্টিম হবে, এই কয়লা নিয়ে আবার ট্রেন হাওড়া পর্যন্ত কোনো রকম ঢুকে দিয়েছে, আস্তে আস্তে ধুক 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 করে, কেউ কিছু বললে ওলা পাঠিয়ে দেয়, গাড়ি আসতে। আমি আপনাকে ছোট্ট এটা হয়েছে। একটা প্রশ্ন করে নিই,
আপনি কলাছড়া থেকে উঠতেন, হ্যাঁ হাওড়াতে কাজে যেতেন, হ্যাঁ, কতক্ষণ- বেলিয়া রোডে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা, চণ্ডীতলা থেকে পুরো 1 ঘন্টা, কলাছড়া থেকে 1 ঘন্টা, হয়তো আরো 10 মিনিট বেশি লাগতো। আচ্ছা, আর আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই যে যখন আপনি এই এতদিন দীর্ঘ যাতায়াত করেছেন, হ্যাঁ 5-6 বছর আপনি পেয়েছেন হ্যাঁ মার্টিন রেলে, হ্যাঁ অ্যাক্সিডেন্টের কোনো খবর যেটা হ্যাঁ, খুব মানে হ্যাঁ, আপনাকে হ্যাঁ, কষ্ট হ্যাঁ, দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ রাত্রিবেলা 7:30টায় জনাই লোকাল ছাড়বে, ওর নামই জনাই থেকে রেল বন্ধ হয়ে যেত, এই ট্রেনটার নাম আছে জনাই লোকাল। জনাই নিয়ে তো আমরা কোনো কথাই বললাম না। না, আমি বলি, একটা ট্রেন শুরু হয়েছিল 1897 এর নভেম্বরে শুরু হলেও 1898 লাইনের ওই চণ্ডীতলা থেকে যেটা এক্সটেনশন হতো জনাই অব্দি হ্যাঁ একটা লাইন জনাই করা অব্দি হয়েছে। একটা জমিদারদের জন্য, ওটা জমিদারদের জন্য, ওটা শুনেছি। ও ট্রেন চলছে আমি দেখিনি। আচ্ছা, আমি যখন কাজে লেগেছি 65 সালে কি 60 সালে যখন হাটে আসতাম, তখন ট্রেন চলছে আমি দেখিনি। সেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 1945 বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। তা তখন ও সেই নামটা আছে জনাই লোকাল, আমরা জনাই লোকালে আসতাম, কিন্তু সিয়াখালা পর্যন্তই যাবে, আচ্ছা, ট্রেনের নাম জনাই লোকাল। আচ্ছা, সেই 7:30টায় ছাড়তো, ওই গাড়িতে নেবে দাহিনগরে দাঁড়িয়ে গেল, বললে গাড়ি যাবে না। বলছে কেন? 6:40 গাড়ি ছাড়তো। এখন ওই হাই রোডের ওইখানে ওই কিছুটা পি রাস্তা ছিল তো, হাই রোড পর্যন্ত 100টা পর্যন্ত লরি আসতে গিয়ে রেল লাইনের সামনেতে এরকম গাড্ডা ছিল, পগার কাটার মতন ছিল, ওইখানে গাড়ি লরি বসে যায়, আর লরি ওঠে না। মার্টিন রেল থেকে হয়তো আধা 3 পো ছাড় আছে, আচ্ছা। ট্রেনটা কোনো রকম পাস হবে। অনেক লোক পাদানিতে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যেত, অন্ধকার তো, ট্রেনের আলো, লরিরও আলো, রাস্তায় কোনো আলো নেই। এখন যেমন চতুর্দিকে আলো, অন্ধকার। কোনা থেকে ট্রেনটা ছেড়েছে, ছেড়েই যাই, গাড়িটা আসছে, যতগুলো লোক, আমি 8টা লাশ দেখেছি পাদানিতে ইয়ং ছেলে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে, ঘট 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 করে। ট্রেনেতে এরম তোরা সব রড থেকে উঠতো তো বাসের মতন, তা লেগে সেই প্যাসেঞ্জার গুলো সব মরে পড়ে আছে। আমি দাহিনগরে নেবে হেঁটে হেঁটে আসছি, ওই সিটিআই এর উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখবো। তো ওই বাড়ি আসবো কি করে? হেঁটে তোমার চণ্ডীতলা কলাছড়া আসতে হবে। যখন আসছি তখন একটা বয়স্ক মেয়ে ছেলে নম পড়ছিল, তখন নম পড়ছিল, এরকম ধরেছে, সব লাশগুলো পড়ে আছে। আমারই একটা দাদা, সে মনে করে আমারই একটা কাকার ছেলে, তো ওইরকম লাল জামা পরে যেত, তাকে পাঁজা করে চাকগে দেখে নম্বরের মুখটা দেখছে, সে ছেলেটা নয়, ওইরকম জামা পরে গেল। আবার ফেলে রেখে একসঙ্গে হেঁটে হেঁটে আসি, সে আবার চান করলো। এরকম 8 জন মরে পড়েছিল, আমরা এটা দেখেছি। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করে আজকের অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, আপনার কাছে মার্টিন রেলের লাস্ট টিকিট আপনি? হ্যাঁ, ওই টিকিটটা পয়সা ফেরত দিচ্ছিল। আমি 1970 সালে ওই 25 তারিখে টিকিটটা কেটেছিলাম। তা আমার একটা দাদা, ওই পাড়ারই দাদা, বাংলা ওয়ার্কশপে কাজ করতো। মার্টিনের এদের যেমন বটগেজের যেমন লিলুয়া ওয়ার্কশপ, ওদের বাংলায় ওয়ার্কশপ ছিল। তা বাংলা ওয়ার্কশপ ওর সঙ্গে যেতাম। ও বললে, ওই টিকিট কেটে ফেলেছিস? বলছে হ্যাঁ। বলে 30 তারিখে আমরা রেল বন্ধ করবো। আমি কেন? বললো আমাদের বোনাসের জন্য পয়সা দেয়নি, আমরা রেল বন্ধ করব, স্ট্রাইক করব। তা সেই 30শে অক্টোবর ওরা রেল স্ট্রাইক করলো, সেই স্ট্রাইক হয়েই রইল। তারপরে আজ খুললো না। ও তোমার ইন্দিরা গান্ধী ওতে মিটিং করে বললো বাগনানে মার্টিন রেলে সব চাকরি দেবো। ওই 5000 শ্রমিক কাজ করতো। আমাদের কলাছড়া একজন চেকার ছিল, তার নাম ধনী মিত্তির, ধনঞ্জয় মিত্তির, ধনী মিত্তির বলতাম। এই কোথা বাড়ি? বাউন্ডাঙ্গায়। কোথা বাড়ি? কলাছড়ায় বাড়ি। দেখ বিড়ি আছে, একটা বিড়ি দে, ছেড়ে দেবে, ধরবে না। আর এক চেকার এই কম্পার্টমেন্ট থেকে, গেট থেকে পা দিয়ে ও কম্পার্টমেন্টে যেত, রানিংই যেত, গিয়ে 4 থেকে 10 না 15 না পায় না, যা পাবে। আমি 10 না পয়সা দিয়ে জঙ্গলপাড়ায় এসেছি, ছুটে গিয়ে উঠে বললাম, কোথায়? আমি জঙ্গলপাড়ায় যাবো। টিকিট কেটেছিস? 30 টাকা ভাড়া। আমি না, টিকিট কাটিনি, ইচ্ছা করেই গেছি। তা বললে পয়সা আছে? কত? বলে 10 টাকা পয়সা দে, যা পাশের কম্পার্টমেন্টে চলে যায়। 10 পয়সা দিয়ে চলে এসেছিলেন? হ্যাঁ, 10 টাকা পয়সা গিয়ে জঙ্গলপাড়ায় নিয়ে। আপনার কাছে টিকিট যেটা রয়েছে, হ্যাঁ,
আমি শুনেছি অনেক মানুষ আপনার কাছে যাচ্ছে, তারা গিয়ে বলছে যে এই টিকিটটা ওখানে নাকি মিউজিয়াম হয়েছে, অমুক জায়গায় আমতাতে মিউজিয়াম হবে। আমার কাছে আজকে আসার কথা ছিল, আমার ছেলে টিকিটটি দেয়নি, আমাদের ঘরে এইসব বলেছে। তা ওরা টিকিটটা দেখবে, দেখে ফটো তুলে হাওড়া আমতাতে মিউজিয়াম করবে। কারা করবে জানি না, বলে টিকিটটা নিয়ে তোমায় ওখানে যেতে হবে। ছেলে বলে তোমাকে মেরে কেড়ে নেবে, ও টিকিটটা আছে থাক, টিকিটটা দেবে না কো, বলে টিকিটটা আমার থেকে নিয়ে পালিয়ে। ওই কারণেই কি আজকে আমাদের কাছে টিকিটটা আনলেন না? আমরা একটু দর্শককে দেখাবো টিকিটটা চেয়েছিলাম, টিকিটটা চেয়েছিলাম, দেয়নি, বলে তুমি আজকে যাও না। ওরা বলেছে ফটো পাঠালেও হবে, আমরা ফটো পাঠালেও হবে, কারণ আমরা আমাদের টিকিট এনে দেখাবো, ওখানে নিয়ে নিতে পারে। আমাদের এপিসোডে আমরা যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে আপনি এমন একজন মানুষ, আপনি সেই টিকিটটাকে, মানে ইতিহাস যে মানুষ ভোলে না, ইতিহাস যে ভুলতে নেই, তাকে যে সংরক্ষিত করতে হয়, সেটা আমরা আপনার কাছে আজকে 56-57 বছর লোককে সেটাই দেখাতে চাইতাম যে এই টিকিটটা এখনো উনি সংরক্ষণ করে রেখেছেন, একটা কাগজের টুকরো যে কেউ ফেলে দিতে পারে, তো কিন্তু সেটা আপনি যত্ন করে রেখে দিয়েছেন। আমি আপনাকে বলবো, এরকম বহু মানুষ আসবেন, বহু আপনাকে কথা বলবে, ওই টিকিটটার নিশ্চিতভাবে ঐতিহাসিক মূল্য অনেক বেশি। সুতরাং টিকিটটা আপনার কাছে যেভাবে সংরক্ষিত আছে সেইভাবে সংরক্ষিত থাক। এবং যদি কোনোদিন মিউজিয়াম তৈরি হয়, সরকার যদি মনে করেন, তাহলে ডেফিনেটলি সরকার আপনার সঙ্গে যোগাযোগ করবে, কাউকে পাঠাবে না, আপনার সঙ্গে যোগাযোগ করে সরকার সেটা আপনার থেকে সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ারে নেবে। এর মাঝে কিন্তু কেউ থাকবে না, এলে সরকারি আধিকারিকরা আসবে। আমিও আপনাকে বলছি, দয়া করে ওই টিকিটটি হাতছাড়া করবেন না, ওর ঐতিহাসিক মূল্য অনেক বেশি, যত দিন যাবে ওর মূল্য তত বাড়বে। বহু লোক আসে বাইক নিয়ে, গাড়ি নিয়ে, ছেলেটা দেখে শুনে বললো তোমাকে মেরে কেটে নিয়ে চলে যাবে, কারখানায় তুমি একলা দুপুরবেলা কাজ করো, কেউ তো নেই, তোমার থেকে জোর করে দেখি বলে নিয়ে চলে যাবে। আপনার সঙ্গে পরিচয়ের আগে আমিও আপনার পরিচয়, আপনার কোথায় বাড়ি সেটা জানার জন্য আমিও দু একজনকে বলেছিলাম। আমি যখন বলছি আপনার নাম, তখন তারা আমায় বলছে কেন রেলের টিকিটটা আছে বলে। আলাম না, রেলের টিকিট দিয়ে আমার কাজ নেই, ওনার মুখের বক্তব্য শোনা আমার দরকার। কারণ আমরা রিসার্চ, আমরা এই পুরোনো দিনের জিনিসগুলো ঘাটছি, আমাদের পুরো টিম, আমাদের এই চলন্তিকার পুরো টিম সেগুলো ঘাটছি। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক। আপনার থেকে অনেক ইতিহাসের পুরনো তথ্য আমরা জানলাম। আমরা যেটাকে নিয়ে রিসার্চ করছি মূলত মার্টিন রেল, তৎকালীন এখানকার অর্থনীতি, তৎকালীন সমাজ ব্যবস্থা এবং তৎকালীন জমিদারি প্রথা, এই তল্লাটে জনাই এবং তার আশেপাশের গ্রামগুলোকে নিয়ে সেই ইতিহাসে আপনার কথা, আপনি যে তথ্য দিলেন তাতে আমরা সমৃদ্ধ হব। আর দর্শকের কাছে একটাই বলার, আমরা এর আগের দিয়ে নিয়ে এসেছিলাম একটি ভিডিও, যেটা দুটো পর্ব ছিল। সেটা হচ্ছে বাক্সার চৌধুরী বাড়ির ইতিহাস, দোল খেলার ইতিহাস, এবং বাক্সা চৌধুরী বাড়ির দোল ঠিক কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা স্টার্ট করেছিলেন, সেখানে নিয়ম কানুন কি ছিল আপনাদের সামনে আনতে পেরেছি। এবং ভবিষ্যতে আমরা আরো অনেক ইতিহাস নিয়ে আসবো, এবং আমাদের কাছে আপনারা সেই ইতিহাস, যে টপিকের উপর আমরা বলছি সেই টপিকের উপর আমাদের রিসার্চ, সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে আমরা রাখতে শুরু করব। এই কথা বলে প্রত্যেককে ধন্যবাদ যেমন জানাচ্ছি, পাশাপাশি বলবো আমরা এলাকার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে যদি এ ধরনের কোনো ইতিহাস থাকে সেটা আমাদের বলবেন, আমরা রিসার্চ করে, রিসার্চের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে সেটাকে আরো অনেক বেশি দর্শকের সামনে আনতে সচেষ্ট হব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।